রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, অবৈধ লোকেদের উৎখাত করব। অখণ্ড ভারত কি शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। আপনি কি জানেন আন্তর্জাতিক রাজনীতিতে একটা স্বাধীন রাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস বা দখল করার সবচেয়ে নিখুঁত উপায় কি? না, কোনো বড় বিমান হামলা বা মুখোমুখি যুদ্ধ নয়। সবচেয়ে বিপজ্জনক উপায় হলো তার চারপাশে একটা অদৃশ্য জাল বিছানো, রাষ্ট্রের ভেতরে মীর জাফর তৈরি করা, সীমান্তে অশান্তি ছড়ানো আর সুযোগ বুঝে তাকে ভেতর থেকে গিলে খাওয়া। 1947 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু তার বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়াতে একটা মারাত্মক ডক্ট্রিন দিয়েছিলেন, যাকে বলা হয় নেহেরু ডক্ট্রিন। সহজ ভাষায় এর অর্থ ছিল দক্ষিণ এশিয়ায় কোনো ছোট রাষ্ট্র স্বাধীন থাকবে না, তারা বড়জোর ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রদেশ হিসেবে থাকবে। আর ঠিক এই থিওরি মেনে একে একে মানচিত্র থেকে হারিয়ে গেছে কাশ্মীর, হায়দ্রাবাদ আর সিকিম। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে এই গল্প কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ডটগুলো মেলালে দেখা যায় ঠিক যে স্ক্রিপ্ট মেনে 1947 থেকে হায়দ্রাবাদ আর সিকিম দখল করা হয়েছিল, সেই একই স্ক্রিপ্ট আজ বাংলাদেশের উপরও অ্যাপ্লাই করা হচ্ছে। আজ আমরা ইতিহাসের সেই অকাট্য দলিলগুলো ব্রেকডাউন করব। 1947 সালে দেশভাগের সময় হায়দ্রাবাদের শাসক নিজাম স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়ে ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে চিঠি দেন। কিন্তু লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সেই চিঠি ব্রিটিশ সরকারের কাছে না পাঠিয়ে গোপনে চেপে যান। 1948 সালের 11 সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। পুরো পাকিস্তান তখন শোকে স্তব্ধ। ঠিক তার দুদিন পর 13 সেপ্টেম্বর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে সামরিক আগ্রাসন চালায়, যার কোডনেম ছিল অপারেশন পোলো। হায়দ্রাবাদ বাহিনী মাত্র 5 দিনে আত্মসমর্পণ করে। কেন জানেন? কারণ তাদের নিজস্ব সেনাপ্রধান মেজর জেনারেল সাইদ আহমদ এল এদ্রুস বেইমানি করে সীমান্তের মূল ডিফেন্স অরক্ষিত রেখেছিল। পণ্ডিত সুন্দরলাল কমিশনের গোপন রিপোর্ট অনুযায়ী মাত্র 5 দিনের সেই অভিযানে প্রায় 40,000 নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। সিকিমের গল্পটাও একই সুতোয় গাঁথা। সিকিম ছিল একটি স্বাধীন দেশ, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা র সিকিমের জনসংখ্যাগত ভারসাম্যকে কাজে লাগায় সিকিমে বসবাসকারী নেপালি হিন্দুদের মনে বৌদ্ধ রাজ পরিবারের বিরুদ্ধে বৈষম্যের ক্ষোভ উস্কে দেয়। আর এই মিশন সফল করতে ভারত খুঁজে পায় সিকিমের মীর জাফর কাজী লেন্দুব দর্জিকে। রয়ের সাবেক পরিচালক অশোক রায়না তার বইয়ে লিখেছেন, লেন্দুব দর্জিকে ভারত থেকে নিয়মিত বিপুল পরিমাণ অর্থ দেওয়া হতো রাজনৈতিক সন্ত্রাস আর রাজতন্ত্র বিরোধী আন্দোলন চালু রাখার জন্য। এরপর 1974 সালের নির্বাচনে ভারতীয় সিআরপিএফ এর বন্দুকের নলে লেন্দুব দর্জির দল প্রায় সব আসন জিতে নেয়। আর 1975 সালের 6 এপ্রিল সকালে ভারতীয় সৈন্যরা চোকিয়ালের প্রাসাদ দখল করে রাজাকে বন্দী করে এবং এক প্রহসনের গণভোটে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে নেয়। এবার ডটগুলো মেলান। অনেকেই মনে করেন 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত ছিল বাংলাদেশের পরম প্রিয় বন্ধু, কিন্তু বাস্তবতা হলো ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে ছিল না পুরো সময়টাতে। একদম শেষ সময়ে ভারত এই যুদ্ধে বাংলাদেশের সঙ্গে অংশ নেয়। উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন নয়, বরং পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে ছিনিয়ে নিজেদের দখলে নেওয়া। शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया। অনেকেই মনে করেন 1971 থেকে এর সূচনা হয়েছে, কিন্তু ঐতিহাসিক দলিল বলছে এই চক্রান্ত শুরু হয়েছিল 1947 সালের 14 আগস্টের ঠিক পরদিন থেকেই। 1947 সালের দেশভাগের পর ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেল প্রকাশ্যেই বলেছিলেন, এই কৃত্রিম দেশভাগ আমরা মেনে নিয়েছি সাময়িকভাবে, পূর্ব পাকিস্তান খুব বেশি দিন টিকে থাকবে না, তাদের একদিন ভারতের বুকেই ফিরে আসতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো তখন থেকেই পূর্ব পাকিস্তানের অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিতে প্রভাব বিস্তারের গোপন মিশন শুরু করে। 1968 সালে র গঠিত হওয়ার পর
রয়ের প্রধান আরএন কাও প্রথম যে প্রজেক্টে হাতে নেন তা ছিল পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে এমন একটি অনুগত শাসক গোষ্ঠী বসানো যারা দিল্লির হুকুমের বাইরে এক কদমও নড়বে না। অর্থাৎ 1971-এর স্বাধীনতার অনেক আগ থেকেই ভারত এই অঞ্চলকে তার করদ রাজ্যে পরিণত করার ভয়ঙ্কর ষড়যন্ত্র করে আসছিল। 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের পর ভারত কি বাংলাদেশ ছেড়ে গিয়েছিল? না, 1971 সালের পর শেখ মুজিবুর রহমান প্রকাশ্যে এবং গোপনে ভারতের সেই দীর্ঘ চক্রান্তের ছকটিকেই এদেশের মাটিতে বাস্তবায়ন করেছিলেন। যুদ্ধের পরপরই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে কার্যত দিল্লির হাতে তুলে দেওয়ার সকল বন্দোবস্ত করেছিলেন। 1972 সালের 19 মার্চ শেখ মুজিবুর রহমান সই করেন 25 বছর মেয়াদী ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি। এটি কোনো মৈত্রী চুক্তি ছিল না, এটি ছিল বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্রকাশ্য দলিল। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা দিল্লির সিদ্ধান্তের অধীনস্থ করে ফেলা হয়। শুধু তাই নয়, পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া বিলিয়ন ডলার মূল্যের আধুনিক অস্ত্র, গোলা বারুদ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে না দিয়ে শেখ মুজিব তা ভারতীয় বাহিনীকে ট্রাকে করে ভারতে নিয়ে যাওয়ার প্রকাশ্য সুযোগ করে দেন। পেশাদার সামরিক বাহিনীকে পঙ্গু করতে শেখ মুজিব গঠন করেন বিতর্কিত আধা সামরিক বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর পোশাক, অস্ত্র এবং ট্রেনিং সব এসেছিল সরাসরি ভারত থেকে। এদের মূল কাজই ছিল এদেশের স্বাধীনচেতা মানুষ এবং দেশপ্রেমিক সামরিক অফিসারদের হত্যা এবং গুম করা। এরপর 1974 সালের সীমান্ত চুক্তিতে শেখ মুজিবুর রহমান একতরফাভাবে বাংলাদেশের কৌশলগত ভূখণ্ড বেরুবাড়ি ভারতের হাতে তুলে দেন, অথচ বিনিময়ে 3 বিঘা করিডর আদায় করতে পারেননি তিনি। শেখ মুজিবুর রহমানের এইসব অপকর্মের বিরুদ্ধে যখন দেশের মানুষ ফুঁসে ওঠে, তখন জনগণের কণ্ঠরোধ করতে 1975 সালের শুরুতে শেখ মুজিব কায়েম করেন একদলীয় কুখ্যাত শাসন ব্যবস্থা বাকশাল। মাত্র 4টি অনুগত পত্রিকা বাদে দেশের সমস্ত স্বাধীন সংবাদপত্র রাতারাতি নিষিদ্ধ করা হয়, গণতন্ত্রকে হত্যা করা হয়। উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার, এদেশকে একটি জনবিচ্ছিন্ন, দেউলিয়া ও একদলীয় স্বৈরতন্ত্রে রূপান্তর করা, যাতে বাংলাদেশ সবসময় দিল্লির করুণার উপর টিকে থাকে। সিকিমের লেন্দুব দর্জি যা করেছিলেন, স্বাধীনতার পর শেখ মুজিব ঠিক সেই একই এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রাণ ঢালা সহযোগিতায় দিল্লি ভেবেছিল তাদের এই ছক চিরকাল অনবরতভাবে চলবে। সিকিমে যেমন লেন্দুব দর্জিকে জেতাতে ভারতের সিআরপিএফ আর সরাসরি ভোট নিয়ন্ত্রণ করেছিল, বাংলাদেশেও ঠিক একই ঘটনা ঘটিয়েছে ভারত। 2014, 2018 আর 2024 সালের নির্বাচন যার জ্বলন্ত প্রমাণ। ভারত নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা জনবিচ্ছিন্ন সরকারকে বারবার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্নভাবে লবিং করেছিল। 2024 সালের ডামি নির্বাচনের আগে দিল্লির প্রকাশ্য বার্তা ছিল, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কিন্তু চাণক্যের চাল তো আর সবসময় খাটে না। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান দিল্লির পুরো মাস্টার প্ল্যানকে তাসের ঘরের মতো ভেঙে দেয়। সিকিমের চোগিয়াল রাজবংশকে যেভাবে প্রাসাদ বন্দী করা হয়েছিল, বাংলাদেশে ভারতের পুতুল সরকার আওয়ামী লীগ সেই সুযোগটি পায়নি। জনতার গণভবন অভিযানের মুখে তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে ঠিক সেই দিল্লির বুকেই আশ্রয় নিতে বাধ্য হয়। 24-এর পরাজয়ের পর ভারত কি দমে গেছে? একদমই না। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এক নতুন প্রোপাগান্ডা ওয়ার হিসেবে। শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থী নেতারা নিয়মিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছেন, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গকে বেস করে বাংলাদেশের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। ওই জিহাদিদের বলি, তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, বড় বড় আওয়াজ। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব, বড় বড় কথা। এটা তো কেবল শুরু। সিকিম দখলের আগে ভারত যেমন সেখানে জাতিগত আর ধর্মীয় দাঙ্গা বাঁধিয়েছিল, ঠিক একই স্ক্রিপ্ট আজ বাংলাদেশের উত্তরবঙ্গে
অ্যাপ্লাইয়ের চেষ্টা চলছে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে চলে অন্য জেলায় চলে যা। ভারতীয় কট্টরপন্থী মিডিয়া আর থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন প্রকাশ্যেই রংপুর বিভাগ দখলের প্রচ্ছন্ন হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয়, সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশিন বা অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে এদেশের জনসংখ্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার এক নীরব ষড়যন্ত্র চলছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, সম্প্রতি গাইবান্ধায় একটি রাম মূর্তি এবং মন্দির কমপ্লেক্স বানিয়ে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এক গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা গেছে, যার উদ্দেশ্য একদম পরিষ্কার। গাইবান্ধা বা রংপুরের মতো সীমান্তবর্তী জেলাগুলোতে যদি একটা বড়সড় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করা যায়, তবে এর মাধ্যমে সিকিমের মতো করে বাংলাদেশেও ভারত প্রবেশ করতে পারবে। সিকিমে যেভাবে নেপালি হিন্দুদের প্রতি বৈষম্যের কার্ড খেলা হয়েছিল, আজ ঠিক একইভাবে বাংলাদেশের হিন্দুদের প্রতিও সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলা হচ্ছে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমাত্য চাণক্যের একটা বিখ্যাত নীতি ছিল, সব সীমান্তবর্তী রাজাকে শত্রু মনে করবে এবং অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষা কখনো মন থেকে মুছে ফেলবে না। ভারত আজ 1000 বছর পরেও চাণক্যের সেই নীতি আর নেহেরুর ডক্ট্রিন নিয়েই এগিয়ে যাচ্ছে। তবে যারা ভাবছেন 2026 সালের স্বাধীন, সচেতন আর রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো বাংলাদেশকে হায়দ্রাবাদ বা সিকিম বানানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ কোনো করদ রাজ্য নয়। রংপুর, গাইবান্ধা কিংবা এদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য এদেশের জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমাদের তরুণ প্রজন্ম 2024 সালে প্রমাণ করেছে, দেশের জন্য তারা দলে দলে জীবন বিলাতেও প্রস্তুত। আপনার কি মনে হয়, সিকিম আর হায়দ্রাবাদের পরিণতির দিকে কি এগিয়ে যাবে বাংলাদেশ, নাকি বাংলাদেশ ধরে রাখতে পারবে তার নিজস্বতা, তার স্বকীয়তা এবং তার স্বাধীনতা? নিচে কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য।